টেকনিক ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় 2026 সালের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ সাজেশান। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 30, সময় হবে তোমরা 1 ঘন্টা। তোমাদের এই ভিডিওটা যেহেতু প্রতিটি চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এবং তার উত্তরগুলি নিয়ে তৈরি করা হয়েছে, তার জন্য এই ভিডিওটা তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিও থেকে তোমরা অনেক কমন পরীক্ষায় পেতে চলেছো, তাই জন্য এই ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো। প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণা। প্রথমে সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো এখানে সাজেশনে তোমাদের আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো তো ইম্পর্টেন্ট, যেগুলো ডবল স্টার দেওয়া সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। তো প্রথমে দেখো যেটা রয়েছে, লিপি, মুদ্রা, স্থাপত্য ও ভাস্কর্য হলো ইতিহাসের ড্যাশ উপাদান। উত্তর লিখবে প্রত্নতাত্ত্বিক উপাদান। তারপরটা, তামার পাতে লেখা হলে তাকে বলা হয় তাম্রলেখ। ইতিহাসের ঘটনাবলী নিয়ে যারা বিচার বিশ্লেষণ করেন তারা ঐতিহাসিক নামে পরিচিত। তারপর এটা দেখো ডবল স্টার আছে, অর্থাৎ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলি প্রতিটি বিদ্যালয়ের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন কে? হেরাডোটাস। তারপরে ভারতের দক্ষিণ দিকে রয়েছে সমুদ্র। ইতিহাসের গোয়েন্দা বলা হয় ঐতিহাসিকদের। হেরাডোটাস ছিলেন কোথাকার ঐতিহাসিক? গ্রিক ঐতিহাসিক। ঐতিহাসিকেরা টুকরো টুকরো খুঁজে বার করেন সূত্র। ইন্দ্রপ্রস্থ হলো ভারতের একটি প্রাচীন শহর। হুদুদ অল আলম হলো একটি ইতিহাসমূলক গ্রন্থ। এবার দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্নের মান আছে 1 করে। ইতিহাসে লেখা থাকে রাজাদের কাহিনী, যুদ্ধের বিবরণ, মানব সভ্যতার উন্নয়নের ঘটনাবলী। তো এটার উত্তর হচ্ছে সবকটি। পরেরটা, আকবরনামা গ্রন্থ থেকে কোন যুগের ইতিহাস জানা যায়? উত্তর হচ্ছে মধ্যযুগের। রাজা রাজেন্দ্র চোল গঙ্গায় কোন্ড চোল উপাধি নিয়েছিলেন কারণ? উত্তর হবে তিনি গঙ্গার তীরবর্তী অঞ্চল জয় করেছিলেন। পরেরটা, একজন ভক্তিবাদী সাধক হলেন। উত্তর লিখবে শ্রী চৈতন্য। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। তো দেখো, তো ক স্তম্ভে কি আছে? ক স্তম্ভে আছে তাজমহল, ন্যাচারাল হিস্ট্রি, গ্রিক ঐতিহাসিক, কলহন, বখতিয়ার খলজি। খ স্তম্ভে আছে রাজতরঙ্গিনী, শাহজাহান, প্লিনি, বাংলাদেশের আক্রমণকারী, হেরোডোটাস। তো দেখো প্রথমে এই যে তাজমহলের সঙ্গে যেটা মিল হবে সেটা হচ্ছে শাহজাহান। ঠিক আছে। তারপরে দেখো 2 নম্বরে যেটা রয়েছে ন্যাচারাল হিস্ট্রির সঙ্গে যেটা মিল হবে প্লিনি। তারপরে গ্রিক ঐতিহাসিক 3-এর সঙ্গে যেটা মিল হবে গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। পরেরটা কলহন অর্থাৎ 4 নম্বরে যেটা রয়েছে তার সঙ্গে এটা মিল হবে কলহনের রাজতরঙ্গিনী। তারপরে রয়েছে বখতিয়ার খলজির সঙ্গে যেটা মিল হবে পড়ে থাকছে বাংলাদেশের আক্রমণকারী। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবার দেখো নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। প্রশ্নের মান আছে 1 করে। তো প্রথমটা কি বলেছে? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেন। তো এটা একদম ঠিক, তাই জন্য এটা এখানে লিখবা ঠিক বা সত্য লিখবা। তারপরে দেখো ইতিহাসের যুগকে প্রাচীন, মধ্য, আধুনিক এই 3টি যুগে ভাগ করা যায়। এটাও ঠিক। তারপরটা দেখো গ্রিক ভাষায় নয়ের উচ্চারণ নেই। তো এটা কি? এটা হচ্ছে ভুল। চলে আসবো পরেরটায়। দেখো কি বলেছে? বিবৃতি দেওয়া হয়েছে, তার কোনটা ব্যাখ্যা সেটা দেখতে হবে, সঠিক ব্যাখ্যা কোনটা। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম বিবৃতি কি বলেছে? ইতিহাস লিখতে ঐতিহাসিক উপাদানের প্রয়োজন হয়। এর যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে 2 নম্বর ব্যাখ্যা, ইতিহাস প্রমাণ নির্ভর। পরেরটা আসছে, দেখো বিবৃতি দেওয়া আছে ইতিহাস একটি আকর্ষণীয় বিষয়। তো এই যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 3, যেটা পুরনো দিনে বহু মজার তথ্য উদ্ধার করে বর্তমানকে বিশ্লেষণ করা যায়। ঠিক আছে। এবার দেখো এফে যেটা রয়েছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে এখানে 1 করে। প্রথম প্রশ্ন এটা রয়েছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? উত্তর লিখবে সকলোত্তর পথনাথ কাকে বলা হয়? হর্ষবর্ধনকে বলা হয়। 2 নম্বরটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাজমহল কে নির্মাণ করেছিলেন? তো তাজমহল শাহজাহান নির্মাণ করেছিলেন। পরেরটা দেখো তামার পাতের উপর লেখাকে কি বলা হয়? তাম্রলেখ বলা হয়। পরেরটা, বখতিয়ার খলজি কে ছিলেন? বখতিয়ার খলজি ছিলেন তুর্কি আক্রমণকারী। পরেরটা, কারা সিন্ধু অঞ্চলকে হিদুস বলতো? উত্তর লিখবে পারসিকরা। এবার দেখো যেগুলো প্রশ্নের মান 3 আছে তার প্রশ্নগুলো দেখে নাও।
এটা এখানে 3টে স্টার আছে, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। ইতিহাসের উপাদান কাকে বলে, এর শ্রেণীবিভাগ করো। 1+2 আছে। পরেরটা, সকলোত্তর প্রথমার্ধ কাকে কেন বলা হয়? আচ্ছা, এর উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি কোনোটা না পারো কমেন্টে জানাবে। এবং কমেন্টে তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কোন স্কুল থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, সেটা কিন্তু লিখতে ভুলবে না। আমি তোমাদের এর আগে অল সাবজেক্টের সাজেশন দিয়ে দিয়েছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। এছাড়াও রায় মার্টিনের প্রশ্নবিচিত্রার বিভিন্ন স্কুলের প্রশ্ন উত্তরগুলো করানো চলছে। তোমরা যা যা দেখোনি তাই জন্য কিন্তু লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তারপর দেখো, ভারতবর্ষ নামকরণ ইতিহাস লেখো, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন। স্থাপত্য ভাস্কর্য বলতে কি বোঝো? 5 নম্বরটা দেখো কি বলেছে, গঙ্গায় কোন্ডচূড় কাকে কেন বলা হয়? কেন বলা হয় একটা এমসিকিউতে কিন্তু আমরা দেখলাম। 6 নম্বর দেখো, আমরা ইতিহাস পড়ি কেন? এবার দেখো রচনাধর্মী প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 5 করে। ভারতবর্ষের নামকরণের ইতিহাস আলোচনা করো। প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। ইতিহাস উপাদানের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি ভাগ সম্পর্কে আলোচনা করো। ইতিহাসের উপাদান কাকে বলে? ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব আলোচনা করো। 1+4। প্রতিটি প্রশ্ন কিন্তু খাতায় প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা খাতায় নোট করে লিখে নেবে এবং সেগুলো পরীক্ষার আগে রিভাইজ দেবে। ঠিক আছে? তো এই গেল তোমাদের প্রথম চ্যাপ্টার। এবার চলে আসছি তোমার দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে, অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা, খ্রিস্টীয় 7ম থেকে দ্বাদশ শতক। এই চ্যাপ্টারের প্রশ্ন উত্তর আমরা দেখব। প্রথম দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। বঙ্গ নামের উল্লেখ প্রথম পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। তারপরে দেখো পরেরটা দেখো, চোল আমলে প্রদেশগুলি মণ্ডলম নামে পরিচিত। সকলোত্তর পথনাথ উপাধি ছিল হর্ষবর্ধনের। মেঘনা নদীর পূর্ব দিকে এলাকা সমতট নামে পরিচিত ছিল। শ্রেষ্ঠী বলা হতো বণিকদের। সেন রাজা লক্ষণ সেনের আমলে তুর্কি আক্রমণ ঘটে। বাংলার প্রথম নির্বাচিত রাজা হলেন গোপাল। রামচরিত কাব্য রচনা করেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, সন্ধ্যাকর নন্দী। খলিফা শব্দটি হলো একটি আরবি শব্দ। কৈবর্ত বিদ্রোহ দমন করেছিলেন পাল রাজা, কোন পাল রাজা? রামপাল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কৈবর্ত বিদ্রোহের একজন নেতা ছিলেন ভীম। সেন রাজাদের আদি বাসস্থান ছিল দক্ষিণ ভারতের কর্ণাটক অঞ্চলে। 13, আবারও গুরুত্বপূর্ণ প্রশ্ন, ত্রিশক্তি সংগ্রামের উদ্দেশ্য ছিল কনৌজ দখল করা। 14, চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। 15, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হযরত মুহাম্মদ জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে। 16 নম্বর, খলিফা শব্দটির অর্থ প্রতিনিধি। 17, 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে তৃতীয় পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন। 18, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক। তো এখানে শূন্যস্থানগুলো তোমরা দেখে নিলে আশা করি। এবার দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। পাল ও সেন যুগে বাংলার কেনাবেচার প্রধান মাধ্যম ছিল কি ছিল? কড়ি। হিউয়েন সাং এর লেখা বইতে বৌদ্ধ বিদ্বেষী বলা হয়েছে কাকে? শশাঙ্ককে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কে? পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। ত্রিশক্তি সংগ্রাম চলেছিল একটানা 200 বছর। তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো খুব, শশাঙ্কের রাজধানীর নাম হলো কর্ণ সুবর্ণ। 6 নম্বর, আরব দেশে যাযাবর মানুষদের বলা হতো বেদুইন। পরেরটা ইম্পর্টেন্ট প্রশ্ন, 7 নম্বরটা, ত্রিশক্তি সংগ্রামে জড়িয়ে পড়েছিল পাল, গুর্জর প্রতিহার, রাষ্ট্রকূট। 8 নম্বর, চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। 9 নম্বর, তবকাত ই নাসিরি গ্রন্থের রচয়িতা মিনহাজ ই সিরাজ। আচ্ছা, তোমরা কি এইরকম ভাবে প্রতিটি বিষয়ের চ্যাপ্টারের সাজেশন চাও? সেটা কিন্তু কমেন্টে লিখে জানাবে এবং পরীক্ষার পরে তোমরা এখান থেকে কতগুলো কমেন্ট পেলে সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবে না। তারপরে দেখো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিল করতে বলেছে, যেটা তোমাদের 3 নম্বরে আছে। দেখো প্রথম যেটা রয়েছে ক স্তম্ভে, প্রথমে দেখো প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হচ্ছে বাগপতিরাজ হবে। ঠিক আছে, তারপরে আছে দেখো থানেশ্বর, তারপরে গৌড়, তারপর প্রথম রাজেন্দ্র, তারপর বরেন্দ্র। আর খ স্তম্ভে আছে শশাঙ্ক, গঙ্গায় কোন্ডচল, হর্ষবর্ধন, ধর্মপাল আর গৌরবহ। তো দেখো প্রথমে দেখো তোমাদের যে শশাঙ্ক আছে, শশাঙ্কের সঙ্গে যেটা মিল হবে, শশাঙ্কের সঙ্গে মিল হবে গৌড়। তো শশাঙ্কের সঙ্গে গৌড়টা মিল করে দিলাম। তারপরে যেটা রয়েছে 2-এ যেটা রয়েছে গঙ্গায় কোন্ডচল, গঙ্গায় কোন্ডচলের সঙ্গে মিল হবে প্রথম রাজেন্দ্র। পরেরটা দেখো 3-এরটার সঙ্গে যেটা মিল হবে, 3-এরটার সঙ্গে মিল হবে
থানেশ্বর, হর্ষবর্ধনের সঙ্গে মিল হবে থানেশ্বর। তারপর একটা 4 সঙ্গে মিল হবে বরেন্দ্র, অর্থাৎ ধর্মপালের সঙ্গে বরেন্দ্রের মিল হবে। 5 নম্বর হচ্ছে গৌরবহ, দেখো একটা থেকে গেছে অর্থাৎ ক, বাক্পতিরাজের সঙ্গে গৌরবহর মিল হবে। ঠিক আছে, এটাকে ঠিক করে নিও এই বানানটা। এবার দেখো নিচের বিবৃতিগুলি কোনটি ঠিক কোনটি ভুল বেছে নিয়ে লেখো। প্রথমটা দেখো, শশাঙ্ক ছিলেন গুপ্ত সম্রাটের মহা সামন্ত, তো এটা একদম ঠিক, তার জন্য এখানে রাইট দিলাম আমি। পরেরটা দেখো, গঙ্গাইকোন্ড চোল রাজা প্রথম রাজেন্দ্র চোলের উপাধি, এটাও ঠিক, তাই জন্য এখানে রাইট দিলাম। দেখো গঙ্গাইকোন্ড চোলের সঙ্গে প্রথম রাজেন্দ্র কিন্তু এর আগে মিল করিয়েছি আমি। রামচরিত কাব্য থেকে কৈবর্ত বিদ্রোহের কথা জানা যায়, এটাও ঠিক। পরেরটা দেখো, রাজা লক্ষণ সেনের রাজধানী লক্ষণৌতি নামে পরিচিত, এটাও ঠিক। তারপরটা দেখো কি আছে, প্রাচীন বাংলার সীমানা 3টি নদী দিয়ে তৈরি হয়, এটাও কিন্তু ঠিক। এবার দেখো কি বলেছে, নিচের বিবৃতিগুলির সাথে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। প্রশ্নের মান আছে 1 করে। দেখো কি বলেছে, মোহাম্মদ ঘুরি ভারত অভিযান করেছিলেন, তো এটার যেটা সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে 3 নম্বর ব্যাখ্যাটা, অর্থাৎ শুধুমাত্র ভারতের ধন সম্পদ লুণ্ঠন করা তার উদ্দেশ্য ছিল। এবার দেখো এফের দাগের যে প্রশ্নগুলো আছে কি বলেছে, প্রথমটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভারতের কোন এলাকাকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম চলেছিল। উত্তর লিখবে কনৌজ, এর আগে কিন্তু তোমাদের করিয়েছি। অর্থশাস্ত্র কার রচনা, অর্থশাস্ত্র কৌটিল্যের রচনা। 3 নম্বর, আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে, তো আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। পরেরটা, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা কি নামে পরিচিত ছিল। উত্তর লিখবে বরেন্দ্র নামে পরিচিত ছিল। 5 নম্বর, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল। উত্তর লিখবে কর্ণসুবর্ণ। 6 নম্বরটা আবারও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন, বাণভট্ট। 7 নম্বর, গুর্জর প্রতিহার রাজারা কোথায় রাজত্ব করতেন। উত্তর হচ্ছে মালব। 8 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আবারও, বল্লাল সেনের পর সিংহাসনে বসেন কোন সেন রাজা। উত্তর হচ্ছে লক্ষণ সেন। 9 নম্বর, বেদুইন কারা। উত্তর লিখবে মরু অঞ্চলের যাযাবর আরবদের বেদুইন বলা হয়। 10 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত। উত্তর লিখবে মুসলমান। 11 নম্বর, হিজরত কি। উত্তর লিখবে মোহাম্মদ ও তার অনুগামীদের 622 খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। 12 নম্বর, প্রথম খলিফা কে ছিলেন। উত্তর লিখবে আবু বকর। 13 নম্বর, মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন। উত্তর লিখবে গজনী। 14 নম্বরটা আবারও ইম্পর্টেন্ট প্রশ্ন, 1204 থেকে 5 খ্রিস্টাব্দে কোন তুর্কি সেনাপতি বাংলার নদিয়া দখল করেন। উত্তর লিখবে বখতিয়ার খলজি। এবার দেখো জিতে কি রয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। মোহাম্মদ ঘুরি কে ছিলেন, তিনি কবে মারা যান, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, 1+2 থাকবে। এটা কিন্তু আরো বেশি গুরুত্বপূর্ণ, প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো। 3 নম্বর, প্রাচীন বাংলার নগর কর্ণসুবর্ণ সম্পর্কে কি জানো। আমি আগেও বলেছি আবারও বলছি, এর উত্তরগুলো তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবে, যদি না পাও কমেন্টে সেটা জানাবে যে এই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না, এবং সেখানে তোমাদের বিদ্যালয়ের নাম এবং জেলার নাম লিখতে ভুলবে না। 4 নম্বর, গৌড় বলতে বাংলার কোন অঞ্চলকে বোঝায়। 5 নম্বর, সুলতান মাহমুদ ভারত থেকে লুণ্ঠন করা ধনসম্পদ কিভাবে ব্যবহার করেছিলেন। 6 নম্বর, গৌড়তন্ত্র বলতে কি বোঝায়। 7 নম্বর, কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য বিশ্লেষণ করো। 8 নম্বর, শশাঙ্কের ধর্মমত সম্পর্কে সংক্ষেপে লেখো। 9 নম্বর, সেন আমলের সাহিত্যচর্চার বিবরণ দাও। 10 নম্বর, হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন। 11 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খলিফা কে আর খিলাফত কি। 12, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল। এবার দেখো রচনাধর্মী প্রশ্ন চলে যাচ্ছি, প্রতিটি প্রশ্নের মান 5 করে আছে। প্রতিটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে পাল যুগের স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয় দাও। শাসক হিসাবে শশাঙ্কের কৃতিত্ব লেখো। মাৎসন্যায় বলতে কি বোঝো। ত্রিশক্তির দ্বন্দ্বের কারণ কি, এই সংগ্রামের ফল কি হয়েছিল। 2+3 থাকবে। সুলতান মাহমুদের ভারত আক্রমণ সম্পর্কে কি জানো আলোচনা করো। পাল শাসনের সঙ্গে সেন শাসনের তুলনামূলক আলোচনা করো। এই যে 6 নম্বর যে প্রশ্নটা, এটা কিন্তু অনেক স্কুলেই বারবার আসে। ঠিক আছে, দেখবে তোমাদের রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্রা আছে সেখানেও কিন্তু বারবার তোমরা এই 6 নম্বরের যে প্রশ্নটা বারবার পাবে, ভালো করে কিন্তু পড়ে যাবে।
তো দেখো তোমার দ্বিতীয় অধ্যায় শেষ হলো। এবার চলে আসবো তৃতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। তো তোমাদের কিন্তু এবার হলিস্টিক প্যাটার্ন অনুযায়ী প্রশ্ন সেট করা হবে, অর্থাৎ তোমাদের 30 নম্বর পরীক্ষা হবে, আর পরীক্ষা শুরু হবে 1 এপ্রিল থেকে। দেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1। সামন্ততন্ত্রের সর্বোচ্চ ছিলেন কে? রাজা। 2 নম্বর, রামচরিত গ্রন্থের মূল বিষয় হলো রামায়ণের কাহিনী। দক্ষিণ ভারতের বণিকদের বলা হতো চেট্টি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। রামচরিত কাব্য রচনা করেছিলেন কে? সন্ধ্যাকর নন্দী। 5 নম্বর ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো, চিকিৎসা সংগ্রহ গ্রন্থের রচয়িতা কে ছিলেন? চক্রপাণি দত্ত। 6 নম্বর, সন্ধ্যাকর নন্দীর লেখা বইটির নাম রামচরিত। চোল রাজ্যে গ্রামকে শাসন করত উর। চক্রপাণি দত্ত ছিলেন পাল যুগের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী। বাংলার সূক্ষ্মপত্রের নাম মসলিন। লুই পাদর ড্যাশ রচনা করেছিলেন? চর্যাপদ। 11 নম্বর, বিক্রমশীল মহাবিহারের অধ্যক্ষ ছিলেন দীপঙ্কর শ্রীজ্ঞান। পাল যুগের একজন বিখ্যাত শিল্পী ছিলেন ধীমান। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? জয়দেব। পবনদূত কাব্য রচনা করেন ধৈ। দীপঙ্কর শ্রীজ্ঞান দীক্ষা নিয়েছিলেন শীলরক্ষীদের কাছ থেকে। সেন রাজা লক্ষণ সেনের আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে। এবার দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। চোল রাজারা মন্দির নির্মাণ করেছিলেন তাঞ্জোরে। তারপর এটা দেখো, 2 নম্বরটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চোল রাজ্যের প্রধান ছিলেন রাজা। 3 নম্বরটা ইম্পর্টেন্ট, পাল সেন যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান। 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন ধর্মপাল। 5 নম্বর, কোন সম্রাটের আমলে নালন্দা বৌদ্ধবিহার তৈরি হয়েছিল? গুপ্ত সম্রাটের আমলে। 6 নম্বর, আবারও ইম্পর্টেন্ট প্রশ্ন, দীপঙ্কর শ্রীজ্ঞান যে প্রতিষ্ঠানের মহা আচার্য ছিলেন না, সেটা হচ্ছে বিক্রমশীল মহাবিহার। লক্ষণ সেনের রাজসভার কবি ছিলেন জয়দেব। অতীশ দীপঙ্কর তিব্বতে পূজিত হন বুদ্ধের অবতার রূপে। চর্যাপদের পুঁথি উদ্ধার করেন আচার্য হরপ্রসাদ শাস্ত্রী। আঙ্করভাটের মন্দিরটি কোন দেবতার? উত্তর লিখবে বিষ্ণু দেবতার। পবনদূত কাব্যটি রচনা করেন ধৈ। বড়দূরের বৌদ্ধ স্তূপটি গড়ে উঠেছিল ইন্দোনেশিয়ায়। এবার দেখো, সে কি হয়েছে? কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। প্রতিটি প্রশ্নের মান 1 রয়েছে। দেখো, কস্তম্ভ আর খস্তম্ভ দেখে নাও। কস্তম্ভে রয়েছে মহারাজ অধিরাজ, ব্রাহ্মণদের জমি দান করা জমি, করি, মসলিন, রামচরিত। আর খস্তম্ভে রয়েছে ব্রহ্মদেহ, রাজার উপাধি, সূক্ষ্ম বস্ত্র, সন্ধ্যাকর নন্দী আর কেনাবেচার মাধ্যম। তো 1 নম্বর সঙ্গে যেটা মিল হবে সেটা হবে, দেখো, মহারাজ অধিরাজের সঙ্গে রাজার উপাধি। তারপর দেখো, 2 নম্বরের সঙ্গে যেটা মিল হবে, ব্রাহ্মণদের দান করা জমি, ব্রহ্মদেহ। 3 নম্বর যে করি আছে, 3 নম্বরের সঙ্গে যেটা মিল হবে, কেনাবেচার মাধ্যম। 4 নম্বর যে মসলিন আছে, 4 নম্বরের সঙ্গে মিল হবে, দেখো, সূক্ষ্ম বস্ত্র। 5 নম্বর একটা থেকে গেছে, রামচরিত, সন্ধ্যাকর নন্দী। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো, 2-টা চলে যাচ্ছি। কস্তম্ভে কি কি রয়েছে? বরেন্দ্রভূমি, লক্ষণ সেন, গীত গোবিন্দম, সদুক্তি, কর্ণামৃত, পবনদূত। খস্তম্ভে রয়েছে জয়দেব, শ্রীধর দাস, ধৈ, সেন বংশ, রামপাল। তো মিলটা কিভাবে করবো? দেখো, প্রথমে 1 বরেন্দ্রভূমি, এর সঙ্গে মিল যেটা হবে সেটা হচ্ছে রামপাল। পরেরটা দেখো, লক্ষণ সেন, লক্ষণ সেনের সঙ্গে যেটা মিল হবে সেন বংশ। তারপরে গীত গোবিন্দম, গীত গোবিন্দমের সঙ্গে যেটা মিল হবে জয়দেব। নেক্সট, সদুক্তি কর্ণামৃত, সদুক্তি কর্ণামৃত আছে 4-এ, এটার সঙ্গে যেটা মিল হবে শ্রীধর দাস। পরেরটা পবনদূত, পবনদূতের সঙ্গে সবশেষে যেটা মিল হবে, একটা থেকে গেছে, সেটা হচ্ছে ধৈ। এবার দেখো, 3-এর দাগ চলে আসছি। 3-এরটা ইম্পর্টেন্ট। কস্তম্ভে আছে চক্রপাণি দত্ত, মহাযান, তারপরে বড় বদুরের স্তূপ, আঙ্করভাট, হলায়ুদ। আর খস্তম্ভে আছে লক্ষণ সেনের মন্ত্রী, ইন্দোনেশিয়া, পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী, বৌদ্ধ ধর্মের শাখা, আর কম্বোডিয়া। তো মিলটা কিভাবে করবো? দেখো, 1 নম্বর যেটা চক্রপাণি দত্ত, তার সঙ্গে মিল হবে পাল যুগের চিকিৎসা বিজ্ঞানী। 2 নম্বর, 2 নম্বর যেটা মহাযান, মহাযানের মিল হবে বৌদ্ধ ধর্মের শাখা। তারপর দেখো, বড় বুদুরের স্তূপ, বড় বুদুরের স্তূপ, এর সঙ্গে মিল হবে ইন্দোনেশিয়া। আঙ্করভাট, আঙ্করভাটের সঙ্গে মিল হবে কম্বোডিয়া।
সবশেষে হলায়ুদ, হলায়ুদের সঙ্গে মিল হবে লক্ষণ সেনের মন্ত্রী। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো চলে যাচ্ছি পরে। দেখো নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। প্রতিটি প্রশ্নের মান আছে 1। তো প্রথম প্রশ্ন, হিউয়েন সাং হর্ষবর্ধনের রাজত্বকালে ভারতে এসেছিলেন, এটা ঠিক, রাইট দিলাম। চক্রপাণি দত্ত ছিলেন সেকালের একজন নামকরা চিকিৎসা বিজ্ঞানী, এটাও ঠিক। পরেরটা দেখো 3 নম্বর, উট ছিল একটি বণিক সংঘ, তো এটা হচ্ছে ভুল, তাই জন্য কাটা দিলাম। বৌদ্ধ কালচক্রযান ধর্মমতকে সহজিয়ামত বলা হয়, এটা ঠিক, রাইট দিলাম। অশ্বঘোষ ধর্মপালের সমসাময়িক ছিলেন, 5 নম্বর, এটা হচ্ছে ঠিক। সরি, অশ্বঘোষ ধর্মপালের সমসাময়িক ছিলেন না, তো এটা ভুল হবে। 6 নম্বর, আচার্য হরপ্রসাদ শাস্ত্রী তিব্বত থেকে চর্যাপদের পুঁথি উদ্ধার করে, 6 নম্বর যেটা সেটা হবে ঠিক। 7 নম্বর দেখো, বৌদ্ধ শিক্ষার কেন্দ্রগুলি ছিল বৌদ্ধ বিহার, এটাও কিন্তু ঠিক হবে। 8 নম্বর, খ্রিস্টীয় 10ম শতাব্দীতে নালন্দা মহাবিহার তৈরি হয়েছিল, এটা ভুল। 9 নম্বর, আচ্ছা 8 নম্বরের যে সঠিক উত্তর সেটা যদি তোমরা জেনে থাকো কমেন্ট লিখে অবশ্যই জানাবে। 9 নম্বর দেখো, পাহাড়পুরের সোমপুরি বিহারটি গোলাকার ছিল, 9 নম্বরটা ভুল। ঠিক আছে, এবার দেখো নম্বরটা কি রয়েছে। রয়েছে দেখো, নিচের বিবৃতিগুলির সাথে তার নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। তো প্রথমে যেটা রয়েছে বিবৃতি রয়েছে, সেন যুগে বৌদ্ধ ধর্মের প্রচার ও প্রসার কমে গিয়েছিল, এর সঙ্গে যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 2, অর্থাৎ সেন রাজারা ব্রাহ্মণ্য ধর্মকে প্রাধান্য দিতেন। তারপরে দেখো 2 নম্বর বিবৃতি কি রয়েছে, চোল আমলে কৃষির উন্নতি হয়েছিল, তো এটার যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে 1, যেটা ব্যাখ্যা 1 রয়েছে, কাবেরী নদী ও শাখা নদীগুলি থেকে খাল কেটে সেচের ব্যবস্থা উন্নতি করা হয়েছিল। এবার দেখো 3 নম্বর বিবৃতি কি রয়েছে, সেন আমলে বর্ণ ব্যবস্থা কঠোরতা বৃদ্ধি পেয়েছিল। 3 নম্বর বিবৃতির যে সঠিক ব্যাখ্যা সেটা হচ্ছে ব্যাখ্যা 1, সেন রাজারা রক্ষণশীল বর্ণ ব্যবস্থা গড়ে তুলেছিল। ঠিক আছে, এবার দেখো বলেছে বেমানান শব্দটি খুঁজে বার করো, প্রশ্নের মান আছে 1 করে। ঠিক আছে, তো প্রথমে দেখো আমি বেমানান শব্দটা এটা হাইলাইট করব, আমি লাল দিয়ে হাইলাইট করছি সুবিধার জন্য। প্রথমে যেটা রয়েছে নাড়ু, চোল, উড়, নগরম, তো এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে চোল। পরেরটা দেখো, লুইপাদ, অশ্বঘোষ, স্বরপাদ, কান্নপাদ, তো এর যেটা বেমানান সেটা হচ্ছে অশ্বঘোষ। অদন্তপুরী, বিক্রমশীল, নালন্দা, জগদ্দল আর লখনৌতি, তো এর যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে লখনৌতি। 4, রাজা, সামন্ত, ভূমিদাস, বণিক, এটা হচ্ছে বণিক। 5 নম্বর, জয়দেব, ধীমান, বিটপাল, সন্ধ্যাকর নন্দী, চক্রপাণি দত্ত, এটা হচ্ছে সন্ধ্যাকর নন্দী। পরেরটা 6 নম্বর, বজ্রযান, সহজযান, দিগম্বর, কালচক্রযান, এটা হচ্ছে দিগম্বর। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এবার দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 1 করে। প্রথম যে প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, কোন বৌদ্ধ পণ্ডিতের বাড়ি নাস্তিক পণ্ডিতের ভিটা নামে পরিচিত? উত্তর হচ্ছে দীপঙ্কর শ্রীজ্ঞান। পরেরটা, জয়দেব কার রাজসভার কবি ছিলেন? উত্তর হচ্ছে লক্ষণ সেন। 3 নম্বর, চর্যাপদের পুঁথি কে কোথা থেকে উদ্ধার করেন? উত্তর লিখবে হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে উদ্ধার করেন। 4 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তাঞ্জোর ও গঙ্গাইকোন্ড চোলপুরমে কারা মন্দির নির্মাণ করেছিলেন? উত্তর লিখবে চোল রাজারা। তারপর একটা 5 নম্বর দেখো, নগরম কি? নগরম হচ্ছে চোল পরিষদ। 6 নম্বর, লক্ষণ সেনের সহকারীর নাম কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়দেব। পরেরটা দেখো 7 নম্বর, দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের যে জমি দান করা হতো তাকে কি বলা হতো? ব্রহ্মদেও বলা হতো। 8 নম্বর, বিক্রমশীল মহাবিহার কোন সম্রাট প্রতিষ্ঠা করেন? উত্তর লিখবে ধর্মপাল। বিক্রমশীল মহাবিহার কখন ধ্বংস হয়? উত্তর লিখবে ত্রয়োদশ শতকে। 10 নম্বর, চক্রপাণি দত্ত কে ছিলেন? উত্তর লিখবে পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী। 11 নম্বর, বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত কে ছিলেন? উত্তর লিখবে অতীশ দীপঙ্কর। 12 নম্বর, কোন জাতি ভারতে আলু খাওয়া চালু করে? উত্তর লিখবে পর্তুগিজরা। 13,
নির্বাণ শব্দের অর্থ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর লিখবে মুক্তি বা মোক্ষ। 14, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সিদ্ধাচার্য কাদের বলা হতো? উত্তর লিখবে বৌদ্ধ পণ্ডিত ও চর্যাপদের রচয়িতা হলেন সিদ্ধাচার্য। 15 নম্বর, নালন্দা বিশ্ববিদ্যালয়ে কতজন আবাসিক ভিক্ষু থাকতেন? উত্তর লিখবে 10,000। তারপরে দেখো 16 নম্বর, তিব্বত, চীন, কোরিয়া থেকে ছাত্ররা ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসতো? উত্তর লিখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে। 17, শঙ্কর বা শূদ্র কাদের বলা হতো? 17 লিখবে অব্রাহ্মণদের। 18 নম্বর, গীত গোবিন্দম কাব্যের বিষয় কি ছিল? উত্তর তোমরা লিখবে রাধাকৃষ্ণের প্রেমলীলা। 19 নম্বর, ইম্পর্টেন্ট প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর লিখবে বল্লাল সেন। 20 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থের রচয়িতা কে ছিলেন? উত্তর লিখবে হলায়ুদ। পরেরটা, হলায়ুদ কোন রাজার মন্ত্রী ছিলেন? উত্তর লিখবে লক্ষণ সেন। 22, লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন হিসেবে কারা পরিচিত ছিলেন? উত্তর লিখবে ধৈ, গোবর্ধন, উমাপতিধর, জয়দেব। তারপরে শ্রীনিবাস কে ছিলেন? 23 নম্বর, উত্তর লিখবে জ্যোতির্বিদ। 24 নম্বর, অতীশ দীপঙ্কর তিব্বতে কোন ধর্মপ্রচার করেন? উত্তর লিখবে বৌদ্ধ ধর্ম। তারপর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো, কোথায় অতীশ দীপঙ্করের সমাধি আছে? উত্তর লিখবে তিব্বতের লাসাই। 26 নম্বর, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কার অনুরোধে অতীশ দীপঙ্কর তিব্বতে গিয়েছিলেন? উত্তর লিখবে তিব্বতের রাজা গ্র্যান্ড প্রভোর অনুরোধে। 27 নম্বর, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আঙ্কোর মন্দিরটি কোথায় অবস্থিত? এর আগে তোমাদেরকে ম্যাচ করিয়েছি, এটা এর উত্তর হচ্ছে কম্বোডিয়া। 28 নম্বর, কম্বোডিয়ার আঙ্কোর মন্দিরটি কোন দেবতার মন্দির? এবার দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। প্রথম যে প্রশ্ন আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। 2, পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো? এই ফসলগুলির কোনটি এখনো চাষ করা হয়? 3, ভারতের সামন্ত ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো। 4, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দক্ষিণ ভারতের মন্দিরগুলিকে কেন্দ্র করে কেন লোকালয় গড়ে উঠত? 5, ইউরোপের সামন্ততন্ত্র বলতে কি বোঝো? 6, চোল শাসন ব্যবস্থায় উর ও নাড়ু কি? এদের কাজ কি ছিল? 7, ভারতের সামন্ত ব্যবস্থায় সামন্তরা কিভাবে জীবিকা নির্বাহ করত? 8, ব্রহ্মদেহ ব্যবস্থা বলতে কি বোঝো? 9, পাল ও সেন আমলের শিল্পের পরিচয় দাও। 10, ইম্পর্টেন্ট প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? রামচরিত কাব্যের মূল কাহিনী কি সেটা এর আগে তোমাদের করিয়েছি। 11, প্রচন্ড ইম্পর্টেন্ট প্রশ্ন, চর্যাপদ বলতে কি বোঝায়? কে চর্যাপদের পুঁথি উদ্ধার করেন? চর্যাপদের রচয়িতা কারা? 12, পঞ্চরত্ন কাদের বলা হয়? 13, পাল শাসনের তুলনায় সেন শাসন কেন বাংলায় কম দিন স্থায়ী হয়েছিল? 14, দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতীয় সংস্কৃতি বিস্তারের কি কি নিদর্শন দেখতে পাওয়া যায়? 15, আঙ্কোর ওয়াট বিষ্ণু মন্দির সম্পর্কে কি জানো? 16, ইন্দোনেশিয়ার বড়বুদুরের বৌদ্ধ মন্দির সম্পর্কে কি জানো? ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার দেখো রচনাধর্মী প্রশ্নের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও, প্রতিটি প্রশ্নের মান থাকবে 5 করে। প্রথমটা খুব ইম্পর্টেন্ট, ভারতের সামন্ততন্ত্র গড়ে ওঠার কারণ কি ছিল? ভারতীয় সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য লেখো। 2+3। 2, সামন্ত ব্যবস্থা বলতে কি বোঝায়? ভারতের সামন্ত ব্যবস্থার উদ্ভবের কারণ কি? 1+4 আছে। তারপর দেখো, পাল ও সেন যুগে সমাজ ও ধর্মের পরিচয় দাও। তারপর দেখো 4 নম্বর, পাল আমলে বাংলার শিল্প ও স্থাপত্যের কি পরিচয় পাওয়া যায় তা লেখো। 5 নম্বর, নালন্দা মহাবিহারের পরিচয় দাও। 6 নম্বর, বিক্রমশীল মহাবিহার সম্পর্কে লেখো। 7 নম্বর, দীপঙ্কর শ্রীজ্ঞানের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা দীপঙ্কর শ্রীজ্ঞান স্মরণীয় কেন? তো এই গেল তোমাদের সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 3টে চ্যাপ্টার রয়েছে তার সাজেশন প্রশ্ন। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তোমরা যদি চাও এরকম প্রতিটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ সাজেশনগুলো দিই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট থেকে জানাবে। এছাড়াও তোমাদের যে অন্যান্য সাজেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকছে, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নেবে। তোমাদের সামনে পরীক্ষা, হাতে আর বেশি সময় নেই। তোমরা আগে ভালো করে বইটা খুঁটিয়ে পড়ো, তারপরে এই যে সাজেশন প্রশ্নগুলো দিলাম সেগুলো ভালো করে করো। দেখবে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা সকলে মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে সুস্থ থাকো।